হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা কথা বলবো হচ্ছে যেটা জাতীয় টপিক বিগত 5-6 দিনে, সেটা হচ্ছে ঘিবলি। এবং আরো যেটা জাতীয় ভয় সেটা হচ্ছে এআই মানুষকে আচ্ছা, এটা কি দাস বানিয়ে ঘিবলি দেবে। না ঝিবলি গো? এইটা নিয়েও দেখছি লোকে না না, হ্যাজনা এটা মারছে। শিওর আমি ঘিবলি উচ্চারণ জাপানি, আমি কিছু ইন্টারভিউ দেখছিলাম, ক্লিপস ভাইরাল হচ্ছে না, যে হ্যাঁ। এরা কি বলছে, তো ঘিবলি উচ্চারণ আমি প্রিটি শিওর। তো এই যে দুটো ইয়ে কথা বলো, প্রথমত হচ্ছে মিয়াজাকি মিয়াজাকি আর সত্যজিতে মাখা অনুপম রায় গান লিখেছিল। প্রথমত হচ্ছে এই যে লোকজন বলছে যে ঘিবলি আর্ট, মানে তুমি ঘিবলি আর্টের মরাল স্পেকট্রামের কোন দিকে দাঁড়িয়ে আছো? কারণ তুমি ঘিবলি করে পোস্ট করেছো, আমি দেখেছি। তো ইউ অ্যান্ড আই, আমি যা ঘিবলি করেছি তো তো মানে স্টুডিও ব্যাংক্রাফ্ট হয়ে যাবে, আমরা সেসবে ঢুকছি না। তো তুমি তো ঘিবলি করে পোস্ট করেছো, যে তুমি বলো মানে তুমি মরাল আর্গুমেন্টটার কোন দিকে, আমরা দুটো দিক নিয়ে আলোচনা করবো। না, আমি তো দেখো অলরেডি ভিডিও করে আলোচনা করেছি। আমি বলছি কি, দেখো এটা না মানে ওইভাবে দেখা যাবে না। মানে কিছু লোক দেখছি, দেখো একটা অনেকে এই জিনিসটা যে করছে তারা কিন্তু এত জানেও না যে এটা, মানে তারা নামটা শুনেছে যে গিবলি, সবাই করছে, ইট ইজ আ ট্রেন্ড, তা আমিও করব। এবং দিস ট্রেন্ড উইল ডাই ডাউন ইন 2 days। ইভেন তুমি দেখো এখনই একটু কমে গেছে, তাই আবার করে দুদিন গেছে, পরে আরো করে কমে গেছে। যাবে। হ্যাঁ, তো এটা দুদিন পরে এমনিই কমে যাবে। সো এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই যে এই ট্রেনটা এসছে বলেই বিশাল আর কি ক্ষতি হয়ে গেল বা কিছু, যেরকম আর কি একটা ন্যারেটিভ সেট করবার চেষ্টা করা হচ্ছে। বিকজ তুমি দেখবে কিছু বছর আগে এই যে অ্যানিমেটেড ছবি দেওয়ার ব্যাপার, এরকম তো আগেও কিছু কিছু অ্যাপ এসছে করেছে। তারপরে দেখবে এই যে বয়স্ক ছবি দিয়ে দিবে, এরকম একটা অ্যাপ এসেছিল না, যে বয়স্ক হ্যাঁ, ছবি ফেস অ্যাপ, দিচ্ছিল। ফেস অ্যাপ বলে ওটা এখনো আছে, ওটা চাইনিজ অ্যাপ ছিল, হ্যাঁ। তারপরে ওটার একটা ইন্ডিয়ান ভার্সন হয়েছে। তো সেটা তখন একটা 2 দিন 3 দিন ট্রেন্ড হয়েছিল, তারপরে ওটাও ডাই ডাউন করে গেল। তো দিস ইজ এ ট্রেন্ড, সেই জন্য লোকে করছে, লোকে 2 দিন পর ভুলে যাবে। সেকেন্ড কথা হচ্ছে, যারা ধরো এই বলিউড প্রোডাকশন হাউস বা যে কোনো মানে যারা ক্রিয়েট, তারা যারা করছে তারা ওই ট্রেন্ডের জন্যই করছে। তাদের খুব একটা কি মনিটারি বেনিফিট ওখান থেকে হচ্ছে বলে আমার তো মনে হয় না। সেকেন্ড কথা হচ্ছে যে এই যে সাধারণ মানুষ এগুলোটাকে ইউজ করছে, সেটা তারা তো আর ওখান থেকে টাকা ইনকাম করছে না, যে ওরা গিবলি বানিয়ে তো আর ওটা সিনেমা বানিয়ে তো আর চালিয়ে দিচ্ছে না কোথাও। ওটা বোঝা একটা যাচ্ছে। আনন্দের বিষয়, এটা এটা একটা মজা। আনন্দের বিষয় যে আমি একটা বন্ধুদের সাথে দেখা করেছিলাম বা কোথাও ঘুরতে গেছিলাম বা কিছু একটা, আমি ঘিবলি করে দিয়ে দিলাম, সবাই করছে আমিও করলাম, সো আই এম পার্ট অফ দ্য ট্রেন্ড। তো সেখানে তো কোনো মনিটারি বেনিফিট নেই। তো আমার কথা হচ্ছে এটা, দিস ইজ আ ট্রেন্ড, ফার্স্ট অফ অল দিস উইল ডাই ডাউন। সেকেন্ড হচ্ছে যারা করছে সাধারণ মানুষ, তারা মনিটারি বেনিফিট মানে কোনো মনিটারি বেনিফিট ওখান থেকে গেইন করছে না। তাহলে এই যে উল্টো দিকের যে ন্যারেটিভটা, যে এটা বিশাল অপমানজনক, মিয়াজাকিকে অপমান করা হচ্ছে, এই করা হচ্ছে, না, যদি এটা এটাই হয়। কোনো শিল্পকে দেখো, প্রথমত কোনো শিল্পকে দেখো, এই নাথিং এগেনস্ট মিয়াজাকি, কারণ মিয়াজাকির যে আর্ট ফর্মটা তৈরি করেছিলেন সেটা ভীষণই ইউনিক। তুমি হাজারটা অ্যানিমেটেড সিনেমার মাঝখানেও একটা স্পিরিটেড অ্যাওয়ে চালালে, ওটা তোমার চোখে পড়বে যে এটা আলাদা। এবং সেটার জন্য তাকে মানে আমি মিয়াজাকি অ্যাজ অ্যান আর্টিস্ট কমপ্লিটলি রেসপেক্টফুল হয়েই বলছি। আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে, আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি বললে বুঝতে পারবে। তুমি ছোটবেলায় মনে আছে চার্লি চ্যাপলিন চেরি ব্লসমের অ্যাডে আসতো, চার্লি হ্যাঁ। চ্যাপলিনের ট্রাম্প ক্যারেক্টারটা? চার্লি চ্যাপলিন এটা কেন অ্যালাউ করেছিল? চার্লি চ্যাপলিন এর জন্য টাকাও নেয়নি। চার্লি চ্যাপলিন ভেবেছিল লোকে ভুলে যাবে, তাই জন্য তার লেগাসিটাকে বাঁচিয়ে রাখতে। এবং ট্রাম্প ক্যারেক্টারটাকে তিনি যেটা তৈরি করেছিলেন, ওই টুপি, ছোট গোঁফ, যেটা ইয়ে আর কি, হিটলারের সাথেও তার একটা ফিজিক্যাল রিসেমব্লেন্স ছিল, যাতে মানুষ বেঁচে থাকে। তো শিল্প কোথাও গিয়ে তো একটা আর্টিস্টকে, আমরা একটা আর্টিস্টকে কিভাবে মনে রাখি? তার শিল্পটাকে যাপন করে, তাই না? ধরো যারা মিয়াজাকির ঘিবলি আর্টটা না জেনে, অনেকে 90% হয়তো স্পিরিটেড অ্যাওয়ে দেখেন, 90% হয়তো মাই নেবারহুড টোটোরও দেখেন। আমাদের দেশে তো ফিল্ম লিটারেসি কতটা তুমিও জানো, আমিও জানি, ঢুকছিও না। আমার ব্যাপারটা হচ্ছে, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে, একটা তো ধরো শিল্প যখন আমরা যাপন করছি, সেটা কি কোথাও গিয়ে শিল্পীরও যাপন নয়? এবং কোথাও গিয়ে মানে এটাই কি আর্টের, একজন আর্টিস্টের মেন কাম্য নয় যে তার আর্ট মানুষ সেলিব্রেট করবে? শুধুমাত্র তো এটার পেছনে মনিটারি কাজ থাকতে পারে না, তাই না? যারা বড় আর্টিস্ট, মানে অ্যাকচুয়ালি আর্টিস্ট আমি বলছি। হ্যাঁ, বাট মানে আবার এটাও দেখো, মানে এটা যেটা তুমি বললে যে হয়তো যে মিয়াজাকির ব্যাপারে যারা জানতো না তারাও জেনে গেল আর কি, ঘিবলির ব্যাপারে যারা জানতো না তারাও জেনে গেল, এটা যেরকম একদিকে হচ্ছে। বাট মানে ওই চার্লি চ্যাপলিনের যে এক্সাম্পলটা দিলে, মানে ওটা যে চার্লি চ্যাপলিনই, এবং চার্লি চ্যাপলিন যে একসময় সিনেমা করতো তার যেরকম ছবি আছে, ওই ব্যাপারটা ওয়াজ ভেরি ক্লিয়ার। অ্যান্ড ফ্রম দ্যাট অ্যাড ইট ওয়াজ অলসো ক্লিয়ার, ইট ওয়াজ মেড লাইক দ্যাট। বাট এখানে কিন্তু এখনো অনেক লোকে আনঅ্যাওয়্যার আর কি, মানে এটা মাইট বি আর কি হতে পারে হয়তো। মানে মিয়াজাকির ব্যাপারে কি সবাই জেনেছে যে ঘিবলি এইটা করছে, মানেই কি সে মিয়াজাকি তার লেগাসি এই ব্যাপারটা জেনেছে? মানে ওখানে যেরকম চার্লি চ্যাপলিনের ব্যাপারটা, মানে চার্লি চ্যাপলিনের আইডেন্টিটিটাই ওটা ছিল, ওই ক্যারেক্টারটা। তো সেটাও একটা কোয়েশ্চেনেবল জায়গায় আছে আর কি, যে আদৌ কি মানে সত্যি সবাই মিয়াজাকিকে চিনতে পারছে।
না দেখো ধরো আমি ধরলাম 10 জন ঘিবলি আর্ট করছে, ঠিক আছে, এবং এগেন এখানে কিন্তু আমরা এটা বলছি না যে এটা ঠিক বা ভুল, আমরা মরাল পুলিশিং এর কোনো জায়গাতেই নেই, মানে এটার কোনো ঠিক ভুল হয়ও না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ধরো মিয়াজাকি, তিনি তার একটা 2016 বিবৃতিও আর কি সামনে এসছে রিসেন্টলি, তিনি কিছু বলেছেন। ব্যাপারটা হচ্ছে মিয়াজাকি যখন তিনি সৃষ্টি করেছেন সেটা অবশ্যই তার মনে হতে পারে যে আমার এতদিনের পরিশ্রম, আমি এতটা ওয়ার্ক করে একটা কিছু বানিয়েছি যেটার একটা ইউনিক আর্টিস্টিক সত্তা আছে, সেটাকে এইভাবে এই যে ফ্যাক্টরি প্রডিউস করার মতো তুমি জিপিটিতে ইমেজ দিয়ে দিলে, সেই ইমেজটা ঘিবলিফাই হয়ে চলে এলো তার যে আর্টের ইয়েটা, সেটার মধ্যে কি কোনো নৈতিকতার প্রশ্ন আছে? তোমার কি মনে হয়? আমার একটা অবশ্যই মতামত আছে, আমি নিজেও ভিডিও করে বলেছিলাম 3-4 দিন আগে। আমি তোমার নৈতিক দিকটা দেখতে চাই যে একটা মানুষ সে পুরোটা ওয়ার্ক করে তার পরিশ্রমের ফল সেটা বানাচ্ছে, সেটাকে ইজিলি এআই তো বেসিক্যালি প্যাটার্নে চলে, তো সে সেই প্যাটার্নটাকে ক্রিয়েট করে, যেটা হয়তো মিয়াজাকি 30 বছর লেগেছিল, এআই 30 সেকেন্ডে করে দিচ্ছে, সেটার নৈতিকতাটা কোথায়? তুমি নৈতিকভাবে কোন দিকে আছো? হ্যাঁ, না আমি দেখো এটা আর্টিস্টের দিক থেকে যদি আমরা ভেবে দেখি, আমার মনে হয় তার সাথে খুবই ইনজাস্টিস হয়েছে। মানে মিয়াজাকির এই যে খারাপ লাগা বা এগুলো, এটা কিন্তু জেনুইন। তার কারণ হচ্ছে দেখো, এবার তুমি বলবে যে মানুষও তো আগে ইন্সপায়ার্ড হয়েই কাজ করে, ঠিক আছে, মানে যারা জেনুইনলি ইন্সপায়ার্ড হয়ে কাজ করে, আমি রিপ অফ করার কথা বলছি না, আমি ওটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিওতে কথা বলেছি। আমি বলছি ধরে নাও যে জাপানিজ কোন একটা আর্টিস্ট, সে ধরো মিয়াজাকির থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছু করছে, বা একটা কোরিয়াতে বসে থাকা কোনো আর্টিস্ট মিয়াজাকির থেকে ইন্সপায়ার্ড হয়ে করছে, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট পার্সন এন্ড দ্য এআই? প্রথম কথা হচ্ছে যে তুমি তোমার একটা বয়স হয়েছে তো, ধরো 29 হোয়াট এভার, তো তোমার মধ্যে তুমি যে 29 বছর ধরে এই যে বেঁচেছো, জীবন যাপন করেছো, তুমি বিভিন্ন জিনিস কনজিউম করেছো, বই পড়েছো, অডিও স্টোরি শুনেছো, সিনেমা দেখেছো, সিরিজ দেখেছো, হোয়াট এভার লাইফ এক্সপিরিয়েন্স করেছো, বন্ধুদের সাথে মিশেছো। এবার তুমি যখন একটা কিছু লিখবে বা ক্রিয়েট করবে, ছবি আঁকতে পারো, কবিতা লিখতে পারো, গান লিখতে পারো, এই এতগুলো এক্সপিরিয়েন্সেস তোমার ওটার মধ্যে দিয়ে আসবে। তার মধ্যে একটা হচ্ছে ধরে নাও তুমি মিয়াজাকির ফ্যান, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এবার তুমি ধরো ছবি আঁকছো, তো মিয়াজাকিটা ওয়ান অফ ইউর ইন্সপিরেশন, এবং ওটা তোমার মধ্যে দিয়ে যখন পাস হয়ে আসবে, যেরকম ওই আমরা পড়ি না গো, যে একটা সিঙ্গেল হোয়াইট লাইট ভিপজিওরে ভেঙে যায় একটা প্রিজমের মধ্যে দিয়ে গেলে, তো সেম ভাবে উল্টোটাও হয় যে একটা তুমি ভিপজিওরকে যদি দাও একটা প্রিজমের মধ্যে দিয়ে গেলে, ওটা সিঙ্গেল একটা হোয়াইট লাইট হয়ে যায়। তো সেরকম তুমি হচ্ছে প্রিজমটা, আর ভিপজিওরটা পড়ছে, মানে বিভিন্ন ইন্সপিরেশন আসছে এবং তোমার মধ্যে দিয়ে পাস করে ওটা একটা হোয়াইট লাইট হয়ে যাচ্ছে, যেখানে ইন্সপিরেশন গুলো মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, দ্যাট কামস থ্রু আ লাইফ বিং লিভড, দ্যাট ইজ আ হিউম্যান প্রসেস, ন্যাচারাল এভলিউশন প্রসেস। এআই কি করছে, ও প্যাটার্নটাকে নিয়ে একটা কম্বিনেশন করে একটা ফ্যাক্টরির মধ্যে বার করে দিচ্ছে। এবার এখানে প্রবলেম, এবার এটাও যদি করে, সেখানে সব থেকে বিগেস্ট প্রবলেম হচ্ছে যে এটা ওনার কনসেন্ট ছাড়া, মানে ওনার কনসেন্ট ছাড়া হচ্ছে। কারণ আমি যেটা পড়লাম আর্টিকেল, মানে আমি অনেকগুলো রিসার্চ করছি, আমি আমার ভিডিওর মধ্যে অ্যাড্রেসও করেছিলাম, যে জাপানিজ যে গভর্নমেন্ট, তারা একটা যে কপিরাইট ল হয় না, সেই কপিরাইট লতে ওরা একটা নতুন আর্টিকেল ইন্ট্রোডিউস করেছিল। সেই আর্টিকেল অনুযায়ী যে তুমি এআই কে কিছু, মানে এআই তো একটা কিছু এক্সিস্টিং জিনিস থেকে তো মানে শিখবে, তো তাকে যদি তুমি কোনো কপিরাইটেড মেটেরিয়াল তাকে তুমি দিয়ে তাকে তুমি কিছু শেখাতে পারো, মানে কপিরাইটেড মেটেরিয়াল তাকে ফিড করে তুমি তাকে কিছু শেখাতে পারো, ঠিক আছে, এইটা ওদের ক্লটা অ্যাভেলেবেল আছে এই আর্টিকেলটা। সো এবার কি হচ্ছে যে ওখানে ওই যে তারা ওই ওখান থেকে ইনফরমেশন নিয়ে ফিড করেছে, মানে ঘিবলি আর্টটাকে ফিড করেছে ওদেরকে, সেখান থেকে ও পিক আপ করেছে। এবার সেটা তো গভর্নমেন্টের দোষ, গভর্নমেন্টের তো এই কপিরাইটটাকে প্রোটেক্ট করা উচিত ছিল, যে মিয়াজাকির যদি এটা তোমাকে ফিড করতে ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম মিয়াজাকি এন্ড স্টুডিও ঘিবলি। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম, যে ওনার কনসেন্ট ছাড়া এটা হচ্ছে। এটাই আর কি, মানে আমার মনে হয় ডেফিনেটলি ওনাকে তো হার্ট করবে, উনি যে এফর্টটা দিয়েছেন, উনি যে একটা ইউনিক ব্যাপার তৈরি করেছেন, সেটাকে তো অবশ্যই হার্ট করবে। আচ্ছা ঠিক আছে, অরিত্র যেটা বললো, আমি আমি একটু লেম্যানস টার্মে যদি বলি, ধরো অরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি পড়েছো, আইডিয়া সবার আছে, দর্শকদেরও বলছি যে কজন দেখবেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় নিজেদের মানে সার্ভেন্ট কোয়ার্টারে বড় হয়েছিলেন, তিনি বড় লোক ছিলেন, সেই সময় বাচ্চাদেরকে অন্য একটা কোয়ার্টারে রাখা হতো যেটা মেন বিল্ডিং এর থেকে দূরে ছিল, এবং গৃহীতদের মাঝখানে তিনি বড় হতেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরে একটা জানলা ছিল, সেই জানলা দিয়ে একটা বট গাছ দেখা যেত এবং একটা পুকুর দেখা যেত, একটা পুকুর, একটা জলাশয় টাইপের দেখা যেত। এই বট গাছ এবং এই পুকুর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর লেখাতে ফিরে আসে। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর যখন তিনি ছোটবেলায় বসে তিনি জানলা দিয়ে দেখছেন বট গাছটা এবং আর কি সেই পুকুরটা, বৃষ্টি পড়ছে, তিনি লিখলেন জল পড়ে পাতা নড়ে।
এটা কিন্তু তোমার একটা লাইফ লেসেন, তুমি একটা জীবন তুমি দেখছো, তুমি কিছু এক্সপিরিয়েন্স করছো, সেই এক্সপিরিয়েন্সটা তোমার সৃজনশীলতা হিসেবে প্রকাশ পাচ্ছে। এটা এআই করতে পারবে না। এআই কি করতে পারবে? একটা ধরো এই যে জল পড়ে পাতা নড়ে, এটা আমরা শুনলে এটা একটা রাবীন্দ্রিক ছন্দ। এআই কি করতে পারবে? এআই জল পড়ের জায়গায় অন্য শব্দ বসাতে পারবে, পাতা নড়ের জায়গায় অন্য শব্দ বসিয়ে 100 লাইন লিখে দেবে। তুমি যদি একটা রাবীন্দ্রিক কবিতা লিখতে বলো, জল পড়ে পাতা নড়ে কিন্তু সৃষ্টি করতে পারবে, কারণ তার সেই এক্সপিরিয়েন্সটা নেই, সে পৃথিবীটাকে দেখেনি বলে তার অভিজ্ঞতা হয়নি, এবং অভিজ্ঞতা হয়নি বলে একটা সৃজনশীল ভাবে, সেটাকে আমরা ন্যাচারাল ট্যালেন্ট বলি যাই বলি, সেটা কিন্তু এক্সপ্রেস করারও মিডিয়াম নেই। ক্রিয়েটিভিটির সাথে এক্সপিরিয়েন্সের সম্পর্কটা না আমরা বুঝতে পারি না। ভ্যাকিউমে কিন্তু মানে আর্ট হয় না। তুমি কাউকে দরজা বন্ধ করে রেখে তাকে বলো যে বাবা একটা লিখে দাও, সে যত ট্যালেন্টেডই হোক একটা ওয়ার্ড লিখতে পারবে না। তো এই জিনিসটা এআই প্যাটার্ন ফলো করে, একটা এক্সিস্টিং প্যাটার্ন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছিলেন, সেখানে ওই প্যাটার্নে জল পড়ের জায়গায় অন্য শব্দ বসাবে, পাতা নড়ের জায়গায় অন্য শব্দ বসিয়ে একটা 100 লাইনের কবিতা লিখে দেবে। সো ইটস আ রিক্রিয়েশন, ক্রিয়েশন না কিন্তু। এবং এই যে ব্যাপারটা, এটা না প্রচুর লোকে বোঝে না। এআই দিয়ে তুমি নতুন কিচ্ছু তৈরি করতে পারবে না। ধরো এই যে আমাদের ম্যাথে বা ফিজিক্সের এসব আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন্স আছে, ধরো রাইম্যানস হাইপোথিসিস, যেটা ম্যাথের সব থেকে কঠিন প্রবলেম ধরা হয়, এআই দিয়ে করতে পারবে না, কারণ সেই ফ্রেমওয়ার্কটা এক্সিস্ট করে না, সেই কনসেপ্টটা এক্সিস্ট করে না। এআই দিয়ে তুমি করতেই পারবে না। যতটুকু মানুষ আবিষ্কার করেছে, যতটুকু ফ্রেমওয়ার্ক অলরেডি এক্সিস্ট আছে, তার মধ্যে তুমি যা খুশি তাই করতে পারো। ধরো এই যে মিলেনিয়াম ম্যাথ প্রবলেম 7টা, তার মধ্যে একটাই সলভ হয়েছে, বাকি 6টা P=NQ, ওইগুলো তুমি এআই দিয়ে সলভ করতে পারো, বিকজ দ্যাট ফ্রেমওয়ার্ক ডাজন্ট এক্সিস্ট। তো এই জিনিসটা না আমি দেখেছি লোকে অনেক ক্ষেত্রে বোঝে না। মানে আমি দেখেছি মানে এআই আছে মানে যা খুশি তাই করতে পারবে, সেটা কিন্তু নয়। সেটা হয়তো ইন ফিউচার হতে পারে, 2025-এ সেটা নয়। এবং রিসেন্ট পাস্ট মানে যেভাবে ইভলভ করছে জিনিসটা, সামনের কয়েক বছরেও এটা কিন্তু হবে না। এই যে তুমি এবার আমাকে বলো, যেহেতু আমরা সিনেমার ডোমেনে আছি, তুমি তো অ্যাক্টিভলি ইন্ডাস্ট্রির মধ্যে, আমিও একটা রিভিউ চ্যানেল করছি। ব্যাপারটা হচ্ছে এই যে ন্যারেটিভটা এখন তৈরি হয়েছে, যে সিনেমার সাথে এআই এর যে একটা কমপ্লেক্স সম্পর্ক, সেই ব্যাপারে তুমি যদি একটু আলোকপাত করো। না দেখো, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি আগে নোটেই বলছি যে হলিউডেও ধরো বলা হচ্ছে যে এআই কে দিয়ে স্ক্রিপ্ট লেখানো হবে, সেটার বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে, ইত্যাদি হচ্ছে। ঠিক আছে, দেখো আমরা যেটা এখন এক্সিস্ট করে সেটার ভিত্তিতেই কিন্তু কথা বলছি। এরকম হতেই পারে যে নেক্সট 2 বছরের মধ্যে এমন কিছু এসে গেল যেখানে এআই নিজে থেকে ক্রিয়েটও করছে। হ্যাঁ, সেটা তো আমরা দেখো, উই ক্যান নট প্লে গড। আমরা 2025-এর এপ্রিলেই আমাদের অব্দি আমাদের নলেজ। এক্স্যাক্টলি। তো এবার ধরে নাও তুমি একটা মানে স্ক্রিন প্লে লিখছো, ঠিক আছে, এবার সেখানে তুমি কিছু কমান্ড দিয়ে দিলে যে আমি এই স্টাইলের হিচককিং থ্রিলার বা ট্যারেন্টিনোইশ একটা ড্রামা, এরকম তুমি দিয়ে দিলে ও তোমাকে কিছু না কিছু বানিয়ে পারমুটেশন কম্বিনেশন করে ও দিয়ে দেবে তোমাকে, ও প্লট পয়েন্টস গুলো দিয়ে দেবে। কিন্তু তুমি দেখবে আমি এরকম জেনারেট করেছি নিজে, ঠিক আছে, কিন্তু সেটার মধ্যে না সোলটা পুরোপুরি মিসিং থাকে। ঠিক আছে, তুমি 1000 প্রম্পট দিয়ে দাও, ও হয়তো পারমুটেশন কম্বিনেশন করে অনেক কিছু দেবে, কিন্তু তোমার মনে হবে যে একটা সোল মিসিং আছে। কিন্তু সেই সোলটা কিন্তু হিউম্যান ইনফিউজ করতে পারে। হয়তো তুমি একটা স্ট্রাকচার পেয়ে গেলে, বাট তুমি কিন্তু সোলটা ইনফিউজ করতে হবে তোমাকে নিজেকে, যেটার জন্য হিউম্যান লাগবে। সেকেন্ড কথা হচ্ছে যে ইউ ডেফিনেটলি নিড আ ডিরেক্টর টু এক্সিকিউট দ্যাট। অ্যান্ড ধরে নাও যদি অ্যান্ড ইউ নিড অ্যান অ্যাক্টর টু ইমোট। এবার ধরে নাও তুমি এবার ওই যে স্ক্রিপ্টটা বেরোলো সেটা তুমি আবার একটা এআই ইঞ্জিনে দিয়ে দিলে, যে একটা পুরো ওরকম সিনেমার মতো বানিয়ে দিল সবকিছু। সেখানেও তুমি দেখবে ইমোশনাল ল্যাগ থাকবে, বিকজ ও জানবে না যে মিটারটাকে কোথায় নাবাতে উঠাতে হবে, কারণ হিউম্যান ইমোশন ওইভাবে কাজ করে না। ধরে নাও হিউম্যান ইমোশন তো বুলেট পয়েন্ট থেকে কোড ধরে চলছে। আমি তোমাকে বলছি, আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, ঠিক আছে, আমি ধরে নাও মাসান, ঠিক আছে, মাসান বলে একটা ছবি আছে তো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ঠিক আছে, মাসানের একটা যে কোনো সিনেমা নাও, মানে সিন নাও, সিনটাকে তুমি শুট করো, ঠিক আছে, তুমি শুট করো, আমি শুট করব, আরো একজন শুট করবে, দিয়ে তারপরে ভালো ভালো অ্যাক্টরদেরকে দিয়ে, হ্যাঁ, উইথ প্রপার বাজেট অ্যান্ড এভরিথিং, তুমি শুট করো 4টে আলাদা আলাদা ডিরেক্টর বা ইন্ডাস্ট্রি ডিরেক্টরদেরকে দিয়ে শুট করো বিভিন্ন জায়গায়, দিয়ে এবার তুমি মাসানের পাশে ফেলো, দেখবে তুমি মাসানের এসেন্সটাকে কিছুতেই ক্যাপচার করতে পারবে না। প্রত্যেকটা ডিরেক্টরের নিজস্ব একটা ভার্সন আসবে, সেম জিনিসকে কপি করলেও আসবে না, ফ্রেম বাই ফ্রেম কপি করলেও আসবে না। ওই জন্য দেখবে সাউথের এই যে রিমেক যখন বাংলায় হতো, তুমি দেখবে একই তো জিনিস কপি করছে, মানে সব কিছু সেম, জামা কাপড়ের কালার অফ দি সেম, স্টিল কেন ওই অরিজিনালটার মতো হতো না? কেন হতো না? বিকজ দেয়ার ইজ আ ইনট্যাঞ্জিবল এনার্জি
সেই এনার্জিটাকে তুমি কিছুতেই ক্যাপচার করতে পারবে না, সেটা কিছুতেই হবে না, সেটা একমাত্র ওটা ওটা ভগবান মানুষকেই দিয়ে পাঠিয়েছে, সেটা একটা ছোট নুয়ান্সের মধ্যে লুকিয়ে আছে, সেটা কিন্তু তুমি কিছুতেই ওইটা দিয়ে পারবে না করতে। আচ্ছা এবার ধরো আমরা এআই নিয়ে আশা করছি, যাদের মানে কনফিউশন ছিল যে এআই দিয়ে তুমি পৃথিবী জয় করে না ফেলতে পারবে। তুমি আমাকে বলো যে বাংলার শিল্পীরা এই যে হ্যাজ নামানো, তারপরে এই যে বিভিন্ন জায়গায় আসছি, এসে ওটাতে বলে পরে আসছি। হ্যাঁ। না যে যিনি একজন হ্যাজ নামিয়েছিলেন, উইথ অল ডিউ রেসপেক্ট, তার শেষ সিনেমাটা আমি 3 মাস আগে বেরিয়েছিল হইচইতে, কিছুদিন আগে দেখলাম, সেটা ডেভিড ফিনচারের ঘিবলি ভার্সন। ঠিক আছে, তো তার তো ঘিবলি নিয়ে কিছু চেয়ে, নিজে অলরেডি ঘিবলি ট্রেন্ডে আসার আগে একটা ঘিবলি ভার্সন বানিয়ে রেখেছে, সেসব সেটাতে পরে আসছি। উইদাউট আমার পারমিশন। যেটা ঠিক আছে, আমি যেটা ব্যাপার সেটা হচ্ছে এআই দিয়ে কিন্তু এখন মানে আপনারা যেটা ভাবছেন, মানে মানে এখনো লোকের, আমি কথা বলি অনেকের সাথে, যেহেতু আমি এআই ডোমেনে, লোকের ধারণাটা কিরকম বলতো, মানে সেই আগেকার দিনে ধারণা ছিল না, সেই রোবটরা রাজত্ব করবে, মানুষকে দাস বানিয়ে নেবে, এআই জেগে উঠবে, এই টাইপের কনসেপ্ট, জানো তো, মানে এত পরিমাণে মানে মিস ইনফরমেশন লোকের মধ্যে। একজন মহান পরিচালকের ডায়লগ ছিল যে বাঙালি উইথ বিবেক, আমি আর একটা জিনিস যোগ করে দিচ্ছি, বাঙালি উইথ বিবেক প্লাস মিস ইনফরমেশন, যা ডেঞ্জারেস। এইবার তুমি বলো, তো আশা করছি সবার ক্লিয়ার হলো যে এআই দিয়ে কিন্তু আপনি এআই রবীন্দ্রনাথ কোনোদিন বানাতে পারবেন না। রবীন্দ্রনাথ যেটা করে গেছে সেটা দিয়ে আপনি একটা রেপ্লিকা তৈরি করতে পারবেন। এআই দিয়ে আপনি কোনোদিন জন কিডস সকালবেলা উঠে একটা ফুল দেখছে, না না, অত সেটা বড় বড় লোকেদের কথাও ছেড়ে দাও, আমি বলছি যে মানে এআই তোমাকেও বানাতে পারবে না, তোমাকেও বানাতে পারবে না। আমার পার্সোনালিটি, আমি ধরো কেউ না, আমার পার্সোনালিটি কিন্তু এআই রেপ্লিকেট করতে পারবে না। এআই ওই প্যাটার্নটা ধরে, আমি কিভাবে কথা বলি, আমি কি কি শব্দ ইউজ করি, আমি মানে আমার যে মানে আমাকে যদি একটা ডেটাবেসে ফেলা হয়, যে ইনফরমেশনটা আসবে সেটাকে রেপ্লিকেট করতে পারবে, আমাকে কিন্তু পারবে না। আমি তো বড় বড় লোকে যাওয়ারও দরকার। তো এটা যাই হোক ছিল। এইবার তুমি বলো, এইবার হচ্ছে আমাদের স্বদেশী টপিক, যেটা হচ্ছে আমাদের বাঙালি যারা সেলিব্রিটি যারা আছেন, যারা মিয়াজাকিকে নিয়ে এতটা প্রোটেক্টিভ, সেটা প্রোটেক্টিভ হওয়া উচিত। মিয়াজাকি শুধুমাত্র জাপানিজ শিল্পী না, তিনি গ্লোবাল আর কি একজন সম্পদ, সে বিষয়ে কোনো গ্লোবাল ট্রেজার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে এত জঘন্য জঘন্য আনওয়াচেবল ফেলুদা তৈরি হয়, এই যে এত জঘন্য ব্যোমকেশ তৈরি হয়, এই যে এত জঘন্য জঘন্য এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হইচই গুলো নিয়ে অ্যাডপ্টেশন হতো, আমি একদিন ভাবছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এস্টেটের কেস করা উচিত। এই বিষয়ে আমাদের যারা ওয়ারিয়ার যারা থাকেন, তাদের মধ্যে আমাদের ফিনচারের ঘিবলি ভার্সানও আছেন, অন্যান্য এই বিপ্লবীরা তখন কোথায় থাকে? তুমি তো ইন্ডাস্ট্রির মধ্যে। না না, এইটা ওই সেম, তুমি সেই একবার একটা ভিডিওতে বলছিলে না যে এরা খুব সিলেক্টিভ কিছু করে, যে গাঁজা নিয়ে বললে চাপ নেই। প্রক্সিমিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, যে গাঁজা নিয়ে বললে বাড়িতে কেউ আসবে না, কিন্তু এই 26,000-এর চাকরি নিয়ে বললে মুশকিল আছে। তো সেম ব্যাপার আর কি। তো ব্যাপারটা ওরকমই আর কি, যে এইগুলো। আর আমি এটা দেখেছি জানো তো, এই যে ব্যাপারটা তুমি দেখবে, এটা আমাদের অ্যাকচুয়ালি এর মধ্যে চলে এসছে, যে তুমি যত বেশি নেম ড্রপিং করতে পারবে, ধরো তুমি তুমি কতটা জানো, ঠিক আছে, সেটা যত বেশি তুমি দেখাতে পারবে, রাদার দেন বিন অ্যান অর্গানিক থিং, তুমি কতটা বেশি জানো, কি কি নেম ড্রপ করতে পারছো, এই একটা ফিলোসফারের নাম দিয়ে দিলে, ও অমুকের একটা কোড দিয়ে দিলে, ঠিক আছে, এইসব যত তুমি আমি করতে এটা পারবে। বুঝতে পারি না, দেখো এগুলো সত্যজিৎ রায় কোনোদিন করেন, কোনোদিনও করেননি, এগুলো মৃণাল সেন কোনোদিন করেন। কেউ আমি এটা করেনি। বুঝতে পারি না, একটা মানুষ, একজন সাধারণ বাঙালি, আমি তুমি বাঙালির কিন্তু বেঞ্চমার্ক নয়, একজন সাধারণ বাঙালি মাছ ভাত খাওয়া, সে এই যে রিসেন্ট একটা ট্রেলার এসছে, তুমিও রিভিউ করেছো দেখলাম, সেখানে নেরুদা ডেরিদার নেম ড্রপ করা হচ্ছে। এটা কি? প্রথমত সিনেমার সাথে ওটার কোনো কনটেক্সট নেই, আমি সেটা তো ঢুকছিও না, ওটা অন্য গল্প। একজন বাঙালি, আমরা যদি এখানে একটা রবীন্দ্রনাথের নাম শুনতে পেতাম মানা যেত, আমরা যদি কোনো বাঙালি ফিলোসফারের ডেরিদা, আমাদের পাবলো নেরুদা ইজ আ চিলিয়ান অথর, 99% সাধারণ বাঙালি চিলি ম্যাপে দেখাতে পারবে। আমি তো নেরুদা বাদ দিচ্ছি, 99% ওই যে একটা সাউথ আমেরিকাতে একটা ছোট্ট একটা সুতোর মতো চিলি, একদম পাতলা একটা দেশ, 99% লোকে নাম শোনেনি বা দেখাতে পারবে না। এবং আমি তাদেরকে দোষ দিচ্ছি না, কারণ তাদের লাইফের সাথে সেটার কোনো রেলিভেন্স নেই।
এই যে নেম না ড্রপিং, আমি ওটাই বলছি যে এখন আমাদের কালচারটা কিরকম হয়ে গেছে, মানে এটা অ্যাকচুয়ালি খুব সীমিত একটা বাবলের মধ্যে আছে এটা, যে তুমি যত দেখাতে পারবে আমি কত জানি, যত নেম ড্রপিং করতে পারবে তখনই তোমাকে সেলিব্রেট করা হবে। তাই জন্য দেখবে এরা কিছু একটা, ধরো এরকম একটা জিনিস হচ্ছে, একটা ট্রেন্ডি কিছু হচ্ছে, তখন সেটাকে নিয়ে কথা বলে বা একটা হ্যাজ নামিয়ে, ধরো এআই এখন ট্রেন্ডে আছে, আমি এআই নিয়ে কিছু বলবো যে এআই এইটা করে দেবে, এআই ওইটা করে দেবে, এআই একে রিপ্লেস করে দেবে, ওই সেই 80-র দশকে বামফ্রন্ট সরকারের মতো কথাবার্তা, কম্পিউটার এলে লোকের চাকরি চলে যাবে, প্রোটেস্ট করো। তো এই রকম না, বুঝলে তো? তো তখন কি হবে, কি তুমি লোকের অ্যাট্রাকশন, ও আচ্ছা এটা নিয়ে কথা বলেছে চলো, কিন্তু সে নিজের কাজটা তো অনেস্টলি করেই না, ঠিক আছে? এবং এইটা হচ্ছে একটা একটা কালচার হয়ে গেছে যে আমি কতটা জানি, ঠিক আছে? এবং সেটার মধ্যে ইচ্ছে করে তারা একটা কনফিউশন রেখে দেবে, তোমাকে সহজদ্রব্য করে বোঝাবে না জিনিসটা। আমি এক্স্যাক্টলি। চিরকাল এটা বুঝেছি, এই যে তপন সিনহার ছবি কিন্তু তুমি দেখবে সাধারণ মানুষও বুঝতে পারত, তরুণ মজুমদারের ছবি অনেক সাধারণ ছবি মানুষ। আছে একদম একদম বাচ্চাদের জন্য, হ্যাঁ, তিনি আমি একমাত্র বলছি বড় বড় যিনি তরুণ কনসিস্টেন্ট। মজুমদারের যে ছবি, তরুণ মজুমদার যে এসেন্সটা ক্যাপচার করতো গ্রামের একটা, দ্যাট ওয়াজ ভেরি ভেরি ইজি, বাট সেটার মধ্যে একটা মানে সাহিত্য গুণ ছিল, সেটাকে সে মানুষ গ্রাসরুট লেভেল অব্দি পৌঁছে দিচ্ছে সহজ পাচন করে। তুমি দেখবে কোনো জিনিসকে সহজ ভাষায় কেউ বলতেই চায় না, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এবং এইটা মানে প্রোপাগেট, মানে এটা মানুষের মধ্যেও ঢুকে গেছে কিছু সাধারণ মানুষের মধ্যে, এবং এটা প্রোপাগেট করে এসছে হচ্ছে ওই একটা সার্টেন বাবেলের থেকে, যে বাবেলটা আর কি এই জিনিসটাকে সেলিব্রেট করে, যে আমি না তোমায় কনফিউজ করে দেবো, আমি একটা ধরো একটা নেম ড্রপিং করে দিলাম, তুমি বুঝতে পারলে না, তুমি কনফিউজ হয়ে গেলে, দেখবে একটা জিনিস আছে না, যে আমি যেটা বুঝতে পারছি না তার মানে এটা ভালোই হবে, এটা দারুণ কিছু হয়েছে। এটা তুমি দেখবে এইটা সব থেকে বেশি বোঝা যায় হচ্ছে ক্রিস্টোফার নোলানের সিনেমা যখন রিলিজ করে, তখন সব থেকে বেশি বোঝা যায়, লোকে বুঝুক চায় না বুঝুক, লোকে চলে যাবে দেখতে। না না, আর তার থেকেও বড় কথা হচ্ছে মানে একটা মোরাল না, একটা ইন্টেলেকচুয়াল হাই গ্রাউন্ড নিতে হবে। যদি আমি এখন এখানে বলি যে আমার টেনেট ভালো লাগেনি, বলবে সিনেমা এসে বুঝিস, তার নিচে নিজে হয়তো টেনেট ভালো লাগেনি, তাকে যদি হ্যাঁ, আন্দ্রেই টার্কভস্কির ইভান্স চাইল্ডহুড দেখতে বোঝানো হয়, সে হয়তো মাথা ঢুকে মরে যাবে বোর হয়ে। কিন্তু ওই একটা ইন্টেলেকচুয়াল হাই গ্রাউন্ড নিতে হবে। আমি যদি এটা বলি যে ইভান্স চাইল্ডহুড বলি, তাহলে হ্যাঁ সিনেমা বুঝিস, এই হয়েছে করতে। যেরকম এই আমি তোমাকে একটা একটা নিজের এক্সপিরিয়েন্স বলছি, আমি একবার একটা ইন্টারভিউ করতে গেছি, ঠিক আছে? ওটা হচ্ছে একটা মানে একটা গঙ্গাতে একটা নৌকোতে মাঝে, তার মাঝে হচ্ছে, বুঝতে পারলে তো? মানে গঙ্গার মাঝে গিয়ে ইন্টারভিউটা হচ্ছে, খুব আমার চ্যানেলে ইন্টারেস্টিং। আছে। আমার চ্যানেলে নেই, ফিল্ম কম্প্যানিয়নে আছে, ফিল্ম কম্প্যানিয়ন চ্যানেলে রয়েছে। তো করেছি, তো সেখানে গেছি, যে আর্টিস্ট আছে, আর্টিস্টরা এসছে, তাদের সাথেই কথাবার্তা। তো এবার তার সাথে কথা হচ্ছে, তো তখন আমি বললাম যে হিচকককে নিয়ে কথা হচ্ছে, আমি হিচকককে নিয়ে বলছি, যে তখন একটা ইউটিউব চ্যানেল ছিল, জানি না এখন আছে কিনা, ওই চ্যানেলটা একদম এইচডি প্রিন্টে হিচককের সিনেমাগুলো আপলোড করছিল, বুঝতে পারলে তো? ইউটিউব একটা চ্যানেলে একদম এইচডি কোয়ালিটিতে বার্ডস ইত্যাদি ওগুলো আসছিল। আমি না না, বললাম যে ওখানে হিচককের না না, আমি তোমাকে ছোট্ট করে ইন্টারাপ্ট করছি। হিচকক যখন প্রথম দিকের আমি ক্যালকুলেশন করছিলাম, হিচককের প্রথম দিকে যখন হলিউডে আসার আগে যে ইংল্যান্ডের সিনেমাগুলো বানিয়েছিলেন, ওগুলো আই থিঙ্ক পাবলিক ডোমেইনেই আছে। তো এবার যাই হোক, তো ওগুলো আমি দেখছিলাম, আমি বললাম যে এগুলো এসছে, এগুলো তুমি দেখেছো? ও দেখে আমাকে প্রথমেই নেম ড্রপিং শুরু করলো হচ্ছে তারকভস্কি দিয়ে, ঠিক আছে? তারকভস্কি। তো আমি তখনই বুঝলাম যে প্রথমেই যদি কেউ, তুমি দেখবে এটা একটা ট্রিক আছে, যদি প্রথমেই কেউ এসে তারকভস্কি তারকভস্কি করে যাচ্ছে না, তুমি বুঝবে সে কিন্তু নিজেও বোঝে না, কারণ প্রথম শটে কেউ তারকভস্কি বুঝতে পারে না, ইম্পসিবল। আমি 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 অনেস্টলি বলছি, আমি একটা মুভি রিভিউ চ্যানেল করি, আমি তারকভস্কির 2.5খানা সিনেমা দেখেছি, ঠিক আছে? সোলারিস দেখেছি, স্টকার দেখেছি, ইভান্স চাইল্ডহুড অর্ধেক থেকে বন্ধ করে দিয়েছিলাম। আমার বলতে কোনো লজ্জা নেই। কিন্তু এই যে ভ্যালিডেশনটা, তারকভস্কি তারকভস্কি, ঠিক আছে? আরে ভাই কেন ধরো আমার পছন্দের হচ্ছে হিচকক, আমার পছন্দের হচ্ছে ট্যারেন্টিনো, আমি এদের থেকে মানে এটা আমার পছন্দ, এই ন্যারেটিভ বেস ফিল্ম মেকিং আমার পছন্দ। এটা শুধু তারকভস্কি না, এটা অনেকে আছে, ট্রুফো আছে, গডার আছে, তারকভস্কি এক নাম্বারে, এখানে ফেলিনি আছে, এরকম 5-6টা মার্কা মারা আছে ইউরো। তুই দেখিস, তুই সিনেমা নিয়ে কথা বলে তুই ফেলিনি এইটা না হাফ কতবার দেখেছিস? আমাকে লিটারালি একজন জিজ্ঞাসা করেছিল, আমি একবারই দেখেছি। কেন কেউ মানে ওদের হচ্ছে ওইটাই, মানে তুমি সিনেমা বোঝো মানে তোমাকে ফেলিনি গুলে খেতে হবে, তারকভস্কি স্বপ্নে দেখতে হবে। তো এই জিনিসটা আছে বেলাটার এবার বেলাটার বেলাটার এরকম নেম ড্রপিং হয়, বেলাটার। হ্যাঁ। তো আরো একটা আমি কথা বলতে চাই অরিত্র, এটা এরকম জানি না মানে এটার কোনো সঠিক উত্তরও আছে কিনা। ধরো আমরা দেখেছি যে আমাদের দেশে 70 বছর কপিরাইট ল, এবং কপিরাইট হওয়ার পরে বা কপিরাইটের হওয়ার সময় রাইটস কিনে
এই যে ধরো আমাদের বাংলার যে আমাদের শিল্পের তো এই অবস্থা, আমাদের বেসিক্যালি আমরা স্বাধীনতার আগে কি করেছিলাম, সুভাষচন্দ্র বসু মানে যারা স্বাধীনতা সংগ্রামী দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, আমরা প্রি স্বাধীনতার ভাঙিয়ে এখনো খাচ্ছি, শুনতে খারাপ লাগে। তো এই যে এই শিল্পীদের কাজ নিয়ে, এবং তাদের প্রায় সবারই হয় পাবলিক ডোমেইনে চলে এসছে, অনেকে তো অনেক আগেই চলে এসছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এই যে এদের কাজ নিয়ে যে একটা মানে অনেক সময় যেটা হয় যে যা খুশি তাই হয়ে যাচ্ছে, এটা নিয়ে তোমার কি বক্তব্য? কারণ আমি জানি না এটার কোনো সঠিক অ্যান্সার আছেও কি না, এটা তো এনক্যাশমেন্ট তো হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, এটা ওভারডোজ হয়ে গেছে তো। এই যে সত্যজিৎ রায় আর রবীন্দ্রনাথ ঠাকুর, এদের দুজনকে নিয়ে যা হয়েছে লাস্ট কিছু বছরে, মানে সি না। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আছে, শরৎচন্দ্রটাকে অতটা লোকে ঘাটেনি, মানে ওটা অতটা বেশি করে না। না না, শরৎচন্দ্র তো আমাদের একটা বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, তো যখন তারা সফট পয়েন্ট বানাতো তখন তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকগুলো উপন্যাসেরই পিন্ডি চটকেছে। হ্যাঁ, সেটাও ঠিক। গরিবের যখন অল্ড বালাজি ফেসটা যখন ছিল এই বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম, তো হ্যাঁ, মানে এবার তুমি বুঝতে পারছো তো, মানে এটা তো এক্সপ্লয়টেশন বেসিক্যালি, যে আই এম এনক্যাশিং অন দ্য নেম, ঠিক আছে? মানে আই ডোন্ট হ্যাভ এনিথিং টু টেল, বাট আই এম এনক্যাশিং অন দ্য নেম, মানে আই ডোন্ট হ্যাভ এনি টেক অন দ্যাট থিং। আমি আমি এটা বুঝতে পারি না, এটা আমি জানি না তোমার কি মতামত। আমি দেখেছি শেক্সপিয়ার আমার মতো করে, রবীন্দ্রনাথ ঠাকুর রিইম্যাজিন। আচ্ছা, তো তোমার যদি রবীন্দ্রনাথ ঠাকুর তো একটা কিছু ভেবে লিখেছিলেন, তার তো একটা জীবন দর্শন আছে। না না, সেটা দেখো, না সেটা দেখো রিইমাজিনেশন হতেই পারে, মানে রিইন্টারপ্রিটেশন তো হতে পারে, মানে উনি যেটা লিখেছেন সেটা তো তুমি তো একভাবে ইন্টারপ্রেট করতেই পারো, সেটা হতেই পারে। হ্যাঁ, এবার দেখো এটা না দুটো দিক আছে। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর তো একটা কিছু ভেবে লিখেছিলেন, তার একটা জীবন দর্শন আছে, তার রাজনীতি, তার সমাজবোধ, তার জীবনবোধ একটা আছে, তিনি সেটার কেন্দ্র করে একটা কিছু লিখলেন। সেটা ঠিক কি ভুল আমি সেসবে যাচ্ছি না, আর রবীন্দ্রনাথ ঠাকুরের ক্রিটিসিজম করার মতো বা কিছু করার মতো আমার কোনো যোগ্যতাও নেই। আমার যে বক্তব্য, আমি যখন সেটাকে রিইম্যাজিন করছি, কোথাও গিয়ে সেটাও একরকম ভাবে আর্টিস্টের তার সে যে ক্রিয়েট করেছিল সেটাকে কি ক্ষুণ্ণ করছে না? তাহলে তো আর্ট ইভলভ করবে না। মানে ধরে নাও এই যে মং কানেকশন বলে ছবিটাতে অঞ্জন দত্ত যে পাগলা হাওয়া গানটাকে যেভাবে রিইন্টারপ্রেট করেছিল, আমার কিন্তু প্রবলেমেটিক মনে হয়। সেই সময় কিন্তু ওই সময় কিন্তু বিশাল কন্ট্রোভার্সি হয়েছিল যে গানটাকে কিভাবে ওইভাবে রবীন্দ্রসঙ্গীতকে কিভাবে ওইভাবে প্রেজেন্ট করছে, বাট দ্যাট ওয়াজ আই থিঙ্ক ফাইন, বিকজ তুমি যদি দেখো ওটা দুটো ছেলের গল্প ছিল, যে একটা ছেলে এখানে আইটি তে জব করছে, হি ইজ গোয়িং টু আমেরিকা, আর একটা ছেলে ইউনাইটেড স্টেটস থেকে এখানে এসছে ইন্ডিয়াতে, কলকাতায়, হি ইজ ট্রাইং টু ডু মিউজিক। সো ওর ইনফ্লুয়েন্সটা কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যালের ব্যাপারেও পড়েছে, বাট ওর ইনফ্লুয়েন্সটা কিন্তু ইউনাইটেড স্টেটস এ, ইউএস এর একটা মানে পপ কালচার ইত্যাদি সেগুলো ওর মধ্যে আছে। সো ওয়েন হি ইজ লুকিং এট রবীন্দ্রনাথ, হি উইল বি ইন্টারপ্রিটিং ইট লাইক দ্যাট অনলি, একটা নতুন একটা ওরকম ভার্সন। সো ওটা কিন্তু গল্প অনুযায়ী জাস্টিফাইড কিন্তু। এবং মানে তুমি ওই ছবিটার পয়েন্টটাই এটা ছিল যে যে বাঙালি ধরো এনআরআই, সেই বাঙালি কিভাবে দেখছে এই জিনিসগুলোকে। কেউ কেউ নস্টালজিয়াতে ডুবে আছে, ওই ছবিটা কিন্তু তুমি দেখবে যে যে বাঙালিগুলোকে টেক্সাসে দেখায় তারা কিন্তু এখনো সেই উত্তম সুচিত্রা ওইসবই ডুবে আছে, তারা ওগুলো থেকে বেরোতে পারেনি, এটাই কিন্তু দেখাচ্ছে। কিন্তু ওর মানে কলকাতার কাউন্টার পার্টটা দেখা যায় কলকাতা হ্যাজ মুভড অন ফ্রম দ্যাট, এবং সেখানে একটা বাইরে থেকে ছেলে এসে হি ইজ ট্রাইং টু গো ব্যাক টু দ্যাট কালচার। সো ওখানে কিন্তু ইন দ্যাট কন্টেক্সট অঞ্জন দত্ত ওয়াজ পারফেক্টলি কারেক্ট, যে আমি এইভাবে গানটাকে ইন্টারপ্রেট করবো। তো সেটা তো আর্টের রিইন্টারপ্রিটেশন, ওইভাবে তো এগোয়। মানে ধরে নাও কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, ওখানে যে একটা লোককে ওরকম ভাবে আটকে রেখে দিচ্ছে, সে বেরিয়ে এসে রিভেঞ্জ নিচ্ছে। ওল্ড বয় ইজ দ্যাট অনলি, রাইট? ওল্ড বয় থিমেটিক্যালি ইজ দ্যাট অনলি। সো ওটা বহু বছর পরে জাপানে একটা ম্যাঙ্গা হচ্ছে, সেটা ওখানে এইভাবে হচ্ছে, তারপরে পার্ক চ্যাং হুক নিজের মতো করে করছে, ম্যাঙ্গা থেকে নিচ্ছে, তারপরে নিজের মতো করে করছে। সো এভরি টাইম ইউ আর ডুইং এ রেন্ডিশন, রাইট? তুমি নিজের মতো করে ইন্টারপ্রেট করছো। সো কাউন্ট অফ মন্টে ক্রিস্টো থেকে আসছে ওল্ড বয় ম্যাঙ্গা, ম্যাঙ্গা থেকে আসছে সিনেমাটা। সো সেইভাবে তো ইভলভ করবে, মানে সেটা তো হবেই। বাট আমার বক্তব্য হচ্ছে যে যখন ধরো পার্ক চ্যাং উক বানাচ্ছে ওল্ড বয়টা ম্যাঙ্গা থেকে নিয়ে, হি হ্যাজ সামথিং টু সে, হি হ্যাজ সামথিং অফ হিজ ওন। স্পিলবার্গ যখন কোনো মেটেরিয়াল নিয়ে কিছু বানাতো, তখন ও কিন্তু নিজের ওর যে লাইফের এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু ওটার মধ্যে ঢুকতো। স্পিলবার্গের সিনেমাতে তো মানে ডিভোর্স, মা বাবার সম্পর্ক, এগুলো যেহেতু তার নিজের ইয়েটা ছিল 100%, মানে যেহেতু ও ছোটবেলায় নিজের মা বাবাকে স্প্লিট হতে দেখেছিল, তো ওটা বারবার, ওটা ওর রেকারিং থিম, ওটা বারবার আসবেই ওর ছবির মধ্যে, যে ছবির যাই থিম হোক।
মানে দের ইজ অলওয়েজ একটা চাইল্ড ক্যারেক্টার থাকবে, তাকে বাঁচাবার চেষ্টা করছে, তাকে একটা মানে একটা গার্জেন প্রোটেক্ট করবার চেষ্টা করছে। দিস অ্যাঙ্গেল উইল বি অলওয়েজ দেয়ার, ইট ইজ দেয়ার ইন জুরাসিক পার্ক অলসো। সো তো ওটাই হ্যাঁ তো মানে থাকবে। কিন্তু ধরো তোমার কিছু বলারই নেই, মানে তুমি ধরো একটা কিছু মেটেরিয়াল নিলে, তোমার কোনো কিছু নেই যে এই মেটেরিয়ালটা ভাই বাজারে এখন মারলে চলবে, পিওর এবার সেটাও দেখো। এনজয়মেন্ট। হ্যাঁ, বাট এবার দেখো এটাও কি এইভাবেও কিন্তু অনেক সময় ভালো কিছু হয়ে গেছে। মানে ধরো আজকে আমরা ভাবছি যে হয়তো এই যে সফট পনের মতো যে ইন্টারপ্রিটেশনটা হয়েছে এটা ভালো না, কিন্তু এটাও হতে পারে যে ডাউন দ্য লাইন 15 ইয়ার্স পরে একটা জেনারেশন এলো বা 20 ইয়ার্স পরে একটা জেনারেশন এলো যাদের হয়তো এই টেকটা ভালো লাগলো, তারা হয়তো এইভাবে জিনিসটাকে দেখলো। তার কারণ হচ্ছে আমি তোমাকে বলছি, যখন সঞ্জয় লীলা বানশালী দেবদাস বানাচ্ছে শাহরুখ খানকে নিয়ে, তখন একটা জেনারেশন অফ লোক বলেছিল যে দিলীপ কুমারের মতো কেউ করতে পারবে না। আবার দিলীপ কুমার যখন করেছিল তখন লোকে বলেছিল প্রমথেশ বড়ুয়ার মতো কেউ করতে পারবে না, কেউ বলেছিল কেএল সেগালের মতো হবে না, তারপরে লোকে বলতো দিলীপ কুমারের মতো আর কেউ করতে পারবে না, কিন্তু শাহরুখ খান করলো। তারপরে যখন অনুরাগ কাশ্যপ ডেভডি বানাচ্ছে তখন লোকে বলছে আর এটা কি হচ্ছে। সো এভরি টাইম সামথিং নিউ ইজ কামিং, লোকে সেই মুহূর্তে বুঝতে পারে না। আমি তা বলে ডেফিনেটলি ডেভডির সাথে এইগুলো কম্পেয়ার করছি না, বাট আমি বলছি যে অনেকে অনেকে দিয়ে দিল তুই ডেভিডের সাথে মিয়াজাকি। না না না, আমি বলছি যে আমি কম্পেয়ার করছি না, বাট আমি বলছি যে এটা হতেও পারে যে এখন যেটা আমাদের হয়তো ভালো মনে হচ্ছে না এই টাইম স্পেসে দাঁড়িয়ে, সেটা হয়তো 20 ইয়ার্স ডাউন দ্য লাইন কিছু হয়তো মানে এখন হয়তো এনক্যাশমেন্ট পারপাসের জন্যই বানানো হয়েছে, কমার্শিয়াল পারপাসের জন্যই বানানো হয়েছে, বাট 20-25 ইয়ার্স ডাউন দ্য লাইন হয়তো কোনো লোক এটাকে তাকিয়ে দেখে এটাকে এটার মধ্যে একটা আর্ট খুঁজে পেল। তাই জন্য তুমি দেখবে অনেক এরকম বি গ্রেড মুভিজ হয় যেগুলো পরবর্তীকালে কাল্ট হয়ে যায়। তুমি দেখবে এরকম হয়েছে তো। এটা দেখো, এটা অনেক ক্ষেত্রে আয়রনিক্যালিও হয়। এবার ধরো কিছু কিছু সিনেমা যেগুলো যেগুলো প্রথম দিকে ধরো লো বাজেট টাইপের ছিল, ইয়ে ছিল, সেগুলো পরবর্তীকালে কার্ট রাসেলের একটা ছবি ছিল নাকি বিগ হিরোইন স্মল চায়না না কি একটা এরকম একটা ছবি আছে কার্ট রাসেলের সিনেমা। বিগ ট্রাবল ইন লিটল চায়না। হ্যাঁ, বিগ ট্রাবল ইন লিটল চায়না। হ্যাঁ হ্যাঁ। তো ওইটা আরো ফেমাস যেটা থিম, কিন্তু যখন বেরিয়েছিল তখন থিম কিন্তু প্রচন্ড পরিমাণে ক্রিটিসাইজ হয়েছিল, বক্স অফিসেও চলে। আমরা এখন ওটাকে ক্লাসিক বলি। ইভেন তুমি আরো একটা সিনেমা দেখবে গুরুদার, হ্যাঁ থিং ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, সেটাই বলছি, থিং এর মতো সিনেমা হয়, কিন্তু তখন কিন্তু ওটা ক্রিটিসিজমই হয়েছিল। তো ইভেন তুমি দেখো গুরুদাস, যেটা দেবদাস পিয়াসা, যেটা কাইন্ড অফ দেবদাস থেকে একটা স্পষ্ট ইন্সপিরেশন আছে, সেটাও কিন্তু ইনিশিয়ালি তার গানটা অ্যাপ্রিসিয়েট হয়েছিল। লোকে বলেছিল এত মেলাঙ্কলি, প্রচন্ড পরিমাণে নিহিলিজম, যেটা করেও না সিনেমাটা। তুমি যদি দেখো, ইটস নট আ নিহিলিস্টিক ফিল্ম, এটা জীবন সম্পর্কেই বলছে। বাট যাই হোক, সেটা ব্যাপার না। তো এই ছিল আমাদের বক্তব্য যে কোন শিল্প এবং এই যে এআই এসছে, এটা কিন্তু খুব কমপ্লেক্স একটা সম্পর্ক। এটা আমরা আরো যখন সময় আরো পেরোবে আমরা বুঝতে পারবো। এবার কিছু মানুষ তারা হয়তো না জেনে আর কি ঘিবলি করছেন বা কিছু করছেন, দ্যাট ইজ ফাইন। কিছু মানুষ হয়তো মিয়াজাকির নাম তারা আগে জানতো না, সবাই তো গ্লোবাল সিনেমা থেকে তা নয়, সেটাও দেখছে। কিছু লোক আছে সেটার আবার স্রোতের বিপরীতে, আমাদের বাংলার যারা শিল্পী আছে তারা স্রোতের বিপরীত দিকে থেকে হ্যাচ নামাচ্ছে, তাদের আমি বাদই দিচ্ছি। তো এটার কিন্তু অনেকগুলো দিক আছে, এটা কিন্তু কোনোটা ঠিক বা ভুল নয়। মানুষ ইভলভ করে, ইয়ে করে। তো এই শুনে আমার ভিডিও আমি একটাই জাস্ট কথা বলে কনক্লুড করব যে আমাদের না মানে এই জিনিসগুলোর দিকে দাঁড়িয়ে প্রতিটা জিনিসকে অ্যানালিসিস করে দেখারই দরকার নেই। এই যে প্রতিটা জিনিস যা হচ্ছে, আগে আমরা কিন্তু অ্যানালিসিস করতাম না, আগে আমরা লাইফটা লিড করতাম, তার মধ্যে যেটা হচ্ছে, যখন যেটা ট্রেন্ড হচ্ছে, যা হচ্ছে, ইট ইজ কামিং অটোমেটিকলি অর্গানিক্যালি। ট্রেন্ডে গা ভাসানো এটা তো নতুন নয়। দেখো ট্রেন্ড মতো করে চুল কাটতো না, মিঠুনের মতো করে চুল কাটতো না, একই জিনিস। সেটাই তো, ওটাই বলছি যে সবকিছুকে দাঁড়িয়ে অ্যানালিসিস করে এটার মরাল পুলিশিং, এটা ভালো, এটা খারাপ, এটা 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 ওটা এটা এরকম ভাবে কিছু হয়? আরে যার যেটা করতে ভালো লাগছে, যার যেটা করতে ভালো লাগছে, লেট হিম ডু দ্যাট, লেট দ্যাট পারসন ডু দ্যাট। তাকে তার মতো করতে দাও, তার এক্সপিরিয়েন্স থেকে সে কিছু একটা শিখবে, তার ভালো খারাপ এরকম এরকম করেই পৃথিবী এগোয়, এরকম করেই পৃথিবী এগোয়। সবাইকে একদম পিচ পারফেক্ট হতে হবে, মরালি কারেক্ট হতে হবে, এই হতে হবে, এরকম ভাবে হয় না জিনিসটা। তো আবারও যারা ঘিবলি করেছেন তাদের কোন রকম মরাল কমপ্লেক্স খাওয়ার দরকার নেই। যারা মানে যারা ঘিবলি শব্দটা শুনেছেন তারা অবশ্যই গিয়ে চুম্বক ফুম্বক থেকে স্পিরিটেড অ্যাপে ডাউনলোড করুন, মাই নেবারহুড টোটোরো ডাউনলোড করুন, এবং যারা এই স্রোতের বিপরীত দিকে হ্যাশ নামাচ্ছেন তারাও নামান। দ্যাটস হাউ থিংস আর।
বিভিন্ন পার্সপেক্টিভ আসে, এটাই জীবন। সবাই যদি আমরা সবকিছুর সাথে এগ্রি করা শুরু করি তাহলে তো কাইন্ড অফ ব্রেন ওয়াশিং এর মতো হয়ে গেল। তো এই ছিল আমার ভিডিও। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তাহলে তো তোমার চ্যানেল থেকে কিছু করবে? না, আমার চ্যানেল এখন আমি একটু দেবো না, বুঝলি তো, এখন ঠিক আছে, পডকাস্ট একটু দেবো না, কটা দিন যাক আবার দেবো। ঠিক আছে। তাহলে আর কিছু কি করবে? না থাক, আজকে আমার চার্জও কমে গেছে, ঠিক আছে, চার্জও চলো, হয়ে টাটা। গেছে 10%। টাটা।